কর্মচারীদের দিয়ে টিসিবির পণ্য কিনছেন উচ্চবিত্তরা। অভিযোগ, মুদি দোকানীদের ভাড়া করা লোক দিয়ে পণ্য কেনার সদুত্তর নেই ডিলারদের কাছে। এক মাস ধরে বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। মানবেতর জীবন শ্রমিক কর্মচারীদের ক্ষতির মুখে ব্যবসায়ীরা, রাজস্ব থেকে বঞ্চিত সরকার। এবং করোনাকালে ধান কাটার ব্যবহৃত কৃষি যন্ত্রে কম খরচের পরও প্রচারণার অভাবে বাড়ছে না ব্যবহার। প্রয়োজন সরকারি নীতিগত সিদ্ধান্ত, বলছেন অর্থনীতিবিদরা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। নিষেধাজ্ঞা অমান্য করেই জীবন জীবিকার প্রয়োজনে ঢাকার প্রবেশ পথে মানুষের চলাচল বেড়েই চলেছে। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে গাবতলী, আবদুল্লাপুর, যাত্রাবাড়ি থেকে পায়ে হেঁটে মানুষ ঢাকায় প্রবেশ ও ঢুকতে দেখা যায়। শুধু যাত্রীবাহী গণপরিবহন বাদে সব ধরনের পরিবহন এখন সড়কে। কেউ বা ব্যক্তিগত গাড়ি নিয়ে, আবার কেউ বা বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থার স্টিকারযুক্ত গাড়িতে করে ঢাকায় প্রবেশ করছেন। রাজধানীতে ঢোকার পাশাপাশি বেরো হচ্ছেন সমান তালে। তাই তল্লাশিতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে। আমার ফ্যামিলি ঢাকাতে থাকে, আমি এলাকার একজন চেয়ারম্যান। আমার ফ্যামিলির সাথে আমার একদম পুরো, আমি আজকে 1.5 মাস পরে আসছি। আপনি তো পুলিশে চাকরি করেন, এটা কি উচিত হয়েছে কিনা গাড়িতে যাত্রী উঠানো এভাবে? সরি ভাই, ভুলে গেছে, ইমার্জেন্সি দরকার, এই জন্য যাচ্ছি। কি দরকার এই মোট আপনার? মেয়ের বিয়ে, এই জন্য। প্রচুর লোক এবং গাড়ি প্রচুর, শুধু গণপরিবহনের সব পরিবহনের রাস্তায় আছে। আমাদের এ নিয়ে হিমশিম খেতে হচ্ছে। নিয়মিত লোক এবং গাড়ি বৃদ্ধি পাচ্ছে। সরকারি নিষেধাজ্ঞার পরও প্রচুর মানুষ ঢাকায় ঢুকছেন ও বের হচ্ছেন। এ বিষয়ে জানাতে রাজধানীর আবদুল্লাপুরে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন এবং চট্টগ্রাম সড়কে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। আমরা প্রথমে যাচ্ছি কামরুজ্জামান মামুনের কাছে। মামুন, তামিম, সীমিত চলাচলের কথা বলা হলেও জীবনযাত্রা প্রায় স্বাভাবিক। অর্থাৎ যে কেউ মনে করলে ঢাকায় প্রবেশ করতে এবং ঢাকা থেকে বের হতে পারছেন। যে কেউ মনে করলে ঢাকার যে কোনো প্রান্তে যে কোনো কাজে তারা যেতে পারছেন। অর্থাৎ ঢাকার ভেতরে শুধুমাত্র যে বাস গণপরিবহনগুলো চলতো, সেই বাসগুলো ছাড়া সিএনজি, এছাড়া বিভিন্ন রুটে যে লেগুনা চলতো সেই লেগুনা, আর মোটর সাইকেলে যে রাইড শেয়ার ছিল সেই রাইড শেয়ার সব কিছুই কিন্তু চলছে। অর্থাৎ ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে যে কোনো কাজে কেউ কোনো বাধার সম্মুখীন হচ্ছেন না। আর পুলিশি যে নজরদারি চেকপোস্টগুলোতে, সেই নজরদারিতে পুলিশ উপস্থিত থাকলেও কাউকেই আমরা আসলে খুব একটা ফিরিয়ে দিতে এখান থেকে দেখছি না। আমরা রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ঢাকামুখী চেকপোস্ট, এখানে আমরা দেখছি যে পুলিশের উপস্থিতি রয়েছে। তারপরও কিন্তু অসংখ্য গাড়ি, বলা চলে যে এখানে যানজটের তৈরি হয়ে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে, এবং তারপরে সেই গাড়িগুলো সব ঢাকার মধ্যে ঢুকছে। তো এই যে এত গাড়ি ঢাকায় ঢুকছে, এত গাড়ি পুলিশের জিজ্ঞাসাবাদের আওতায় আসছে না, এত জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা। তারপরও পুলিশের সন্দেহ হলে দুই একটা গাড়িকে তারা জিজ্ঞেস করছেন। আমরা এমনটা দেখছি না যে কেউ ঢাকায় ঢোকার ইচ্ছা পোষণ করছেন কিন্তু ঢাকায় ঢুকতে পারছে না, চাইলে ঢাকায় ঢুকতে পারছেন। আসলে আমরা শুরুর দিকে যেমনটা দেখেছিলাম যে পুলিশ ব্যাপক শক্ত অবস্থানে ছিল, সেই শক্ত অবস্থান এখন বলা চলে তার বিপরীতে একেবারেই শিথিল রয়েছে। পুলিশি যে নজরদারি বা পুলিশি যে জিজ্ঞাসাবাদ, সেটি কিন্তু বলা চলে যে শুরুর দিকে সকালে আমরা যেমনটা দেখেছিলাম যে সকালের দিক থেকে খুবই হালকা ছিল। এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা নজরদারি বেড়েছে, সাথে বেড়েছে মানুষের উপস্থিতি। শুধু যে গাড়িতে করে মানুষজন ঢুকছেন তা নয়, পায়ে হেঁটেও কিন্তু অসংখ্য মানুষ ঢাকায় ঢুকছেন। এবং আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার যে জনসচেতনতার যে ব্যাপারটি, সেটি হলো যে অনেককে আমরা দেখেছি আজকে মাস্ক ছাড়া বের হতে, অর্থাৎ তারা মাস্ক না পরে বের হয়েছিলেন। তো সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব তো দূরের কথা, সরকারি যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেই স্বাস্থ্যবিধির কিন্তু কোনোটি আসলে মানা হচ্ছে না। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে একটা বাজার থেকে ঘুরে এসেছি, একটি মাছ বাজার ছিল সেটি। সেই মাছ বাজারে আমরা দেখেছি যে একজন আরেকজনের ওপরে গায়ের সঙ্গে গা লাগিয়ে তারা আসলে সেখানে কেনাকাটা করছিলেন। তো কোনো স্বাস্থ্যবিধি আসলে সেখানে মানা হচ্ছিল না। আমার কাছে
রাজধানীর আব্দুল্লাহপুর থেকে ছিল এতটুকুই। আমরা চলে যাচ্ছি সহকর্মী ওবায়দুল্লাহ মামুনের কাছে, তিনি রয়েছেন নারায়ণগঞ্জে। সরকারি সাধারণ ছুটি ঘোষণা বা অঘোষিত যে লকডাউন চলছে তা আজকে 40তম দিন। এই অঘোষিত লকডাউন যতই গড়াচ্ছে বা দীর্ঘায়িত হচ্ছে, সড়কে কিন্তু যানবাহন অর্থাৎ যানবাহন প্লাস জনগণ দুটোরই কিন্তু সংখ্যা দিন দিন বাড়ছে। অর্থাৎ শুধুমাত্র যাত্রীবাহী যে গণপরিবহন বা যাত্রীবাহী বাস ছাড়া রাস্তায় কিন্তু সব ধরনের যানবাহন বা যান চলাচল রয়েছে এবং এর দিনকে দিন কিন্তু বেড়েই চলছে। সকালে থেকে আমরা যেমন রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রয়েছি, এখানে যদি বলি যে ব্যক্তিগত গাড়ি, ইজি বাইক, অটোরিকশা এবং মোটরসাইকেলে করে কিন্তু যাত্রী পারাপার বা যাত্রী পরিবহন চলছে। এবং আমরা একটা বিষয় দেখেছি কিছুক্ষণ আগে যে কুমিল্লা বা চট্টগ্রাম থেকে যে পরিবহন আসছে অর্থাৎ ব্যক্তিগত গাড়ি দিয়ে আসছে, পুলিশি বাধার মুখে তারা অনেকে মদনপুর বা সোনারগাঁতে নেমে যাচ্ছেন, পরে সেখান থেকে আবার তারা ভেঙে ভেঙে ঢাকা ঢুকছেন ইজি বাইকে, অটোরিকশা করে তারা ঢাকার ভেতরে প্রবেশ করছেন। তবে পুলিশ বা এখানে দায়িত্বরত সার্জেন্টরা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে গণপরিবহনে এত চাপ রয়েছে যে তারা যে দায়িত্ব পালন করতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে, যে একটি গাড়ি তল্লাশি করতে করতে কিন্তু অন্য দিক দিয়ে কিন্তু গাড়িগুলি অনেকেই চলে যাচ্ছে বা তোয়াক্কা না করে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা অনেক সময় দেখা যায় হাত দেখাচ্ছেন, কিন্তু তাদেরকে সেটি তোয়াক্কা না করে কিন্তু অনেক গাড়ি টেনে চলে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আরেকটি বিষয় বলবো যে শুধুমাত্র যে ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কার রয়েছে তা নয়, অ্যাম্বুলেন্সও করে কিন্তু আমরা দেখছি যে ঢাকামুখী অর্থাৎ ঢাকাতে যাত্রী ঢুকছে। শুধুমাত্র ঢাকায় কিন্তু ঢুকছে না, ঢাকাতে কিন্তু অনেকে বের হচ্ছেন এবং সামনে যেহেতু ঈদ রয়েছে সেই ঈদকে কেন্দ্র করে কিন্তু অনেকে ঢাকায় যারা আটকা ছিলেন তারা কিন্তু অনেকেই এখন ঢাকা থেকে বের হয়ে যাচ্ছেন বিভিন্ন যানবাহনে করে। তো এই বিষয়গুলি সার্বিকভাবে যদি বলি যে লকডাউনের যে সার্বিক যে পরিস্থিতি সেটি কিন্তু এখন অনেকটাই কিন্তু অকার্যকর বলা চলে এবং দিন যতই যাচ্ছে মানুষও কিন্তু ততই রাস্তায় বেরিয়ে আসছে এবং সাধারণ যে মানুষ তারা বলছেন যে অনেকেই জীবন জীবিকার তাগিদে কর্মস্থলে যাচ্ছেন, যেহেতু গার্মেন্টস খুলেছে বা গার্মেন্টস সংশ্লিষ্ট যে ব্যবসা প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলি তো তারা চাকরি বাকরি করেন, তারাও কিন্তু এখন রাস্তায় বের হচ্ছেন এবং কর্মস্থলে যাচ্ছেন। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে লকডাউনের সবশেষ খবর। চলে যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন তোহা খান তামিম। ঢাকায় ঢোকা এবং বের হওয়ার যে নিষেধাজ্ঞা রয়েছে সে বিষয়ে জানাতে চট্টগ্রাম সড়ক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন এবং তারও আগে গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে জীবাণুমুক্তকরণ কর্মসূচি। সেখানে আছেন রিপোর্টার হাজেরা শিউলি। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শিউলি, তবে আপনি জানেন যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হওয়ার পরই কিন্তু বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে আমাদের সারা শহরই জীবাণুমুক্তকরণের কাজ করে আসছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটি ও তাদের সে ধারাবাহিকতার অংশ হিসেবে কিন্তু বিমানবন্দর এবং তার আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তারা প্রতিনিয়তই কিন্তু জীবাণুমুক্তকরণের কাজ করে আসছেন এবং আজকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এলাকা এবং আবাসিক এলাকা পুরোটা তারা জীবাণুমুক্তকরণ কর্মসূচি তারা শুরু করেছেন সকাল 10:30 থেকে এবং বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটি 26 সদস্যের বিশেষ দল কিন্তু এই কাজে যুক্ত আছেন এবং তারা টার্মিনাল ভবন থেকে শুরু করে বিমান বন্দরের প্রতিটি এলাকা তারা জীবাণুমুক্ত করছেন এবং কিছুক্ষণ আগে তারা টার্মিনাল 2-তে তারা ফুটপাত এবং পুরো টার্মিনালের এলাকা হ্যান্ড হেলথ যে স্প্রে আছে ব্যাক স্প্রে সেটা দিয়ে তারা জীবাণুমুক্তকরণের কাজ শুরু করেন এবং এছাড়া কিন্তু একটি জীবাণু নাশকের ট্রাক দিয়েও কিন্তু পুরো এলাকায় তারা জীবাণুনাশক ছিটান এবং এখানে যে কমান্ডিং অফিসার আছেন বঙ্গবন্ধু ঘাঁটির ইকবাল, তিনি জানিয়েছেন যে তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের যে উদ্যোগ সেটা তাদের অনেক কাজে আসবে বলে তারা জানান এবং তারা আরো জানিয়েছেন যে বিমানবন্দর যে আবাসিক এলাকা সেখানেও তারা আসলে এই কাজ করবেন এবং বিমানবন্দর যেসব জায়গায় সাধারণত আসলে পৌঁছানো সম্ভব হয় না সেখানেও কিন্তু
তারা কাজ করবেন। এবং বিমানবন্দরের পরিচালক বলেছেন যে তারা প্রতিনিয়তই আসলে এই কাজ করে থাকেন, তবে যেহেতু জনবলে কিছুটা স্বল্পতা আছে এবং আজকে একযোগে পুরো এলাকায় আসলে জীবাণু মুক্ত করা হবে এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু এই কার্যক্রম চলবে। এবং বিমানবন্দরের পরিচালক বলেছেন যে এখন আপনারা জানেন যে 21শে মার্চের থেকে বাংলাদেশের সাথে সারা বিশ্বের চীন ছাড়া বিমান যোগাযোগ বন্ধ রয়েছে, তবে প্রতিদিনে কিন্তু বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা আসছেন এবং বাংলাদেশে যারা কর্নার আটকে পড়েছেন বিদেশিরা তারাও কিন্তু তাদের দেশে ফিরছেন। এছাড়া কিন্তু কার্গো ফ্লাইটও কিন্তু আসছে প্রতিনিয়ত। তো অ্যারাইভেল এরিয়া হেল্প ডেস্ক থেকে শুরু করে ইমিগ্রেশন এবং যেখান দিয়ে যাত্রীরা আসা যাওয়া করেন, রেলিং সিঁড়ি সবগুলো এলাকায় কিন্তু তারা জীবাণুমুক্ত করবেন। এবং আপনারা দেখছেন যে তারা হ্যান্ড হেলথ স্প্রে দিয়ে কিন্তু জীবাণুমুক্তকরণের কাজ করছেন এবং আজকে কিন্তু আবাসিক এলাকা থেকে শুরু করে বিমানবন্দরের প্রতিটি এলাকা আনাচে কানাচে তারা এই কাজ করবেন। আর আমি এই ছিল আমার কাছে এখনকার মতো বিমানবন্দর থেকে সর্বশেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে জীবাণুমুক্তকরণ কর্মসূচি, আর সে খবরে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাজিরা শিউলি। কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কয়েক গুণ কম খরচ পড়লেও প্রচারণার অভাবে বাড়ছে না এর ব্যবহার। এবার করোনা মহামারীতে শ্রমিক সংকটে এসব যন্ত্র ব্যবহারে স্বল্প সময় ও কম খরচে ক্ষেতের ফসল ঘরে তুলেছে বড় কৃষক। তবে অগ্রসরমান অর্থনীতির জন্য কৃষি যন্ত্রের বিকল্প নেই জানিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে কার্যক্রম বাড়াতে দরকার প্রয়োজনীয় প্রশিক্ষণ। সরকারি নীতিগত সিদ্ধান্ত কৃষকদের সারা বছর এসব যন্ত্র ব্যবহারে উৎসাহিত হবে বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। ইকরামুল কবিরকে সঙ্গে নিয়ে সাজিদ রাজুর রিপোর্ট। কম্বাইন্ড হারভেস্টার দিয়ে কাটা হচ্ছে জমির ধান। এ মৌসুমে লকডাউনে কৃষি শ্রমিক সংকটে ধান কাটতে সমস্যায় পড়া কৃষকদের চিন্তার ভাঁজ কিছুটা কমিয়েছে এই যন্ত্রের ব্যবহার। সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলার কমপক্ষে 15% জমির ধান কাটা হয়েছে এ যন্ত্র দিয়ে। কৃষকরা বলছেন, শ্রমিক দিয়ে 1 বিঘা ধান কাটতে যেখানে খরচ পড়ে প্রায় 4000 টাকা, সেখানে কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারে খরচ পড়ে মাত্র 1200 টাকা। শ্রমিক সংকট, এই মেশিন হওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। সময় কম, খরচ কম। আগে তো দানার দিয়ে খাটা হইতো, সময় লাগতো বেশি, ওইগুলা থেকে এখন বাঁচা গেছে। যন্ত্রের ব্যবহার বাড়াতে কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর। এদিকে নানা পদক্ষেপের কথা জানিয়েছে সিলেট কৃষি বিভাগ। ব্যাংকগুলিকে আসলে কৃষককে সহজ শর্তে ঋণ দেওয়া উচিত, যাতে কৃষকের ভর্তুকির পর একটা বড় অংশ থেকে যায়, যেটা আমরা আপাতত বাকি দিচ্ছি। তো এটা আসলে ব্যাংক থেকে কৃষকের পেলে আসলে সুবিধা হবে। কৃষক জন্য অধিক হারে প্রায় 70% ভর্তুকিতে এই যন্ত্রপাতি পেতে পারে। সরকারের একটা বিশেষ উদ্যোগ আছে। আমরা উৎপাদনের খরচ কমানোর চেষ্টা করছি। উৎপাদনের খরচ কমাতে হলে আমাকে এর কোনো বিকল্প নাই। সারা বছর যেন কৃষি অফিসগুলোতে এসব যন্ত্র পড়ে না থাকে, সে ব্যাপারে মাঠ পর্যায়ের তদারকির আহ্বান জানিয়ে অর্থনীতিবিদ বলছেন, নীতি সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে সরকারকে। কম্বাইন্ড হারভেস্টারের আসার ফলে এটা একটা নতুন প্রযুক্তি আমাদের সামনে এসেছে। এটা সাইক্লি মোর অ্যাডভান্সড এবং কমপ্লিকেটেড হতে পারে। এটার জন্য যদি সহযোগিতা প্রয়োজন হয় সরকারের, সেটা নিশ্চয়ই সরকার এগিয়ে আসবেন। দেশ জুড়ে কৃষি যন্ত্রের ব্যবহার জনপ্রিয় করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেয়ারও পরামর্শ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বর্তমান করোনা পরিস্থিতিতে কৃষি বিপণন বড় চ্যালেঞ্জ উল্লেখ করে কৃষিমন্ত্রী জানিয়েছেন, বাজার সচল রাখতে কাজ করছে সরকার। কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল সচিবালয়ে বড় উৎপাদন নিয়ে ব্রিফিংয়ে বক্তব্য রাখেন তিনি। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বড় উৎপাদন বেশি হবে বলেও জানান তিনি। আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ কৃষি বিপণন। কৃষকরা যে পণ্য উৎপাদন করেছে, করোনা ভাইরাসের কারণে তাদের পণ্যের দাম পাচ্ছে না। মোকামগুলোতে দাম কম, সবজি এবং অন্যান্য পণ্য আসে ঢাকার বাজারে, সেগুলো যাতে সহজে আসতে পারে এবং বাজারটাকে সচল করা যায়, তার জন্য আমরা চেষ্টা করছি। কৃষি বিপণন অধিদপ্তর সার্বক্ষণিকভাবে যেখানে কৃষি পণ্য বিক্রি হয়, পাইকাররা নিয়ে আসে, সেখানের সাথে যোগাযোগ করে এটাকে নির্বিঘ্ন করার জন্য, সহজ করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের কারণে 1 মাস ধরে বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম, এতে ক্ষতির মুখে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা। অপরদিকে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার, আর কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন শ্রমিক ও সিএনএফ কর্মচারীরা।
করোনা ভাইরাসের কারণে ভারত সরকার ২৪ মার্চ থেকে রপ্তানি বন্ধ ঘোষণা করে। ফলে পরদিন থেকে বন্ধ হয়ে যায় হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি রপ্তানি। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের জনজীবন। কর্মহীন হয়ে পড়েছেন বন্দরের প্রায় ২,০০০ শ্রমিক ও কর্মচারী। আমরা তো ১ মাস থেকে বসে আছি, আমাদের কোনো কর্ম নাই। অত্যন্ত কষ্টের মধ্যে আছি, সবকিছু স্থবির হয়ে গেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে। আমাদের বউ বাচ্চা পরিবার নিয়ে খুব অনাহারের দিন যাপন করতেছি। আর আমদানি রপ্তানি বন্ধ থাকায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা। অনেক জটিলতার মাধ্যমে ঋণ নিয়ে তারা এলসিগুলো ওপেন করেছে। এখন এসে মালগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে, ওই সময় সেই টাকাগুলো পাচ্ছে না। ব্যাংক ইন্টারেস্ট দিন দিন বেড়েই চলেছে। দীর্ঘদিন বন্দর বন্ধ থাকায় সরকারের বেঁধে দেয়া রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে জানান এই কর্মকর্তা। এই সময়ে সঙ্গত কারণেই রেভিনিউ একটু বেশি আসে, কিন্তু এবারে এই সময়টাতেই করোনার কারণে আমাদের ইম্পোর্ট বা এক্সপোর্ট এগুলো বন্ধ রয়েছে। বন্ধের কারণে আমরা রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছি। ভারত থেকে বন্দর দিয়ে পেঁয়াজ ও পাথর আমদানি হয় সবচেয়ে বেশি। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ২৫০ পণ্যবাহী ট্রাক আসে। চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯৫ কোটি টাকা, আদায় হয়েছে ১৫৩ কোটি টাকা। সময় সংবাদ, হিলি। আগে জানিয়েছি করোনা ভাইরাসের কারণে ১ মাস ধরে বন্ধ রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি রপ্তানি কার্যক্রম। এ ব্যাপারে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন সহকর্মী মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিক, আমরা চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ তামিম। হিলি স্থলবন্দর কিন্তু প্রায় ১.৫ মাস ধরে আমদানি রপ্তানি টোটাল কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। এর মূলত কারণটা হচ্ছে, আপনি জানেন যে সারা পৃথিবীতে যখন করোনার যে প্রাদুর্ভাব, ঠিক এই প্রাদুর্ভাবের কারণে কিন্তু ভারত সরকার এপ্রিল মাসের ২৬ তারিখ থেকে কিন্তু টোটাল আমদানি রপ্তানি বন্ধ করে দেয়। আমদানি বন্ধ হওয়ার পরে কিন্তু টোটাল এই পর্যন্ত কিন্তু প্রায় ১.৫ মাস হচ্ছে যে আমদানি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু একটা স্থবিরতা নেমে এসেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু আপনার ভারত বাংলাদেশের যে ইমিগ্রেশন চেকপোস্ট, এই পোস্ট দিয়ে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে থাকে, বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়ে থাকে। এই জায়গাটা কিন্তু ঠিক প্রতিদিন সকালে আমরা দেখতে পাতাম এখানে যে গাড়ির শব্দই কিন্তু এখানে মানুষের ঘুম ভাঙতো এবং অনেক রাত পর্যন্ত কিন্তু গাড়িগুলি কিন্তু আমদানি রপ্তানি হয়ে থাকতো। আজকে শুনশান অবস্থান কিন্তু এই বন্দরে অবস্থান করছে। আজকে প্রায় ১.৫ মাস বন্ধ থাকার কারণে কিন্তু এখানে যেমন সরকারের যেমন রাজস্ব হারিয়েছে। আমি কাস্টম এখানে সহকারী কমিশনের সাথে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন আজ পর্যন্ত তাদের প্রায় ৬০ কোটি টাকা রাজস্ব টার্গেট ছিল, যে টার্গেটটা তারা কিন্তু ফিল আপ করতে পারেনি। আর একটা রাজস্ব ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছিলাম, ব্যবসায়ীরা যেমনটা আমাকে জানিয়েছেন যে বিশেষ করে কুরবানি, রোজা ঈদ এবং কুরবানি ঈদের সময় কিন্তু তারা একটা ব্যাপক আমদানির একটা প্রিপারেশন নিয়ে থাকে, আমদানি এলসি করে থাকে, যেটা নাকি ২ মাস আগে থেকে তাদেরকে কিন্তু এই কার্যক্রম হাতে নিতে হয়। আর এই ১.৫ মাস থেকে বন্ধ থাকে, তারা ব্যাপক একটা লোকসানের মুখে পড়তেছে। এদিকে ঠিক পানামায় একই অবস্থা, তারা কিন্তু তাদের কর্ম থেকে তারা প্রতিদিন যে আয়, সেরা আয় তারা করতে পারছে না। সব মিলে যদি আপনাকে বলা যায় যে ১.৫ মাসে কিন্তু এখানকার ব্যবসা বাণিজ্য কিন্তু একটা স্থবিরতা নেমে এসেছে। তামিম, আমার কাছে হিলি স্থল বন্দর থেকে ছিল সর্বশেষ খবর। হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। করোনা পরিস্থিতিতে ঘরে বসেই নিরাপদে আয় করতে পারছেন নাটোরের ফ্রিল্যান্সাররা। তবে কিছুটা আয় কমলেও একেবারে কর্মহীন নন তারা। লকডাউনের মধ্যে ফ্রিল্যান্সারদের কাজে যাতে বিঘ্ন না ঘটে, সেজন্য সরকার উচ্চগতির ইন্টারনেট সরবরাহ নিষিদ্ধ করেছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ছবিতে। করোনার প্রভাবে সবকিছু বন্ধ হয়ে গেলেও বন্ধ হয়নি ফ্রিল্যান্সারদের আয়ের পথ। নাটোর জেলায় ছোট বড় প্রায় 10টি আইটি কোম্পানি সহ প্রায় 3 শতাধিক মানুষ যারা ঘরে বসে আয় করছেন। এজন্য কম্পিউটার, ল্যাপটপ আর ইন্টারনেট ব্যবহার করছেন তারা। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইন সহ অনলাইনে বিভিন্ন কাজ করছেন তারা। তবে করোনার প্রভাব পড়েছে এই পেশাতেও, কমেছে তাদের আয়। তবে বায়াররা টাকা পরিশোধ করলেও বর্তমানে অন্য দেশগুলোর সাথে ব্যাংকিং লেনদেন বন্ধ থাকায় টাকা তুলতে পারছেন না অনেকেই। এতে করে আইটি কোম্পানিগুলোর কর্মচারীদের বেতন দিতে সমস্যা হচ্ছে। কিছু ক্লায়েন্ট ছিল যাদের লোকাল সার্ভিস সেল করতো এবং যাদের ফিজিক্যাল স্টোর ছিল, সো তাদের স্টোরগুলো যেহেতু এখন বন্ধ রয়েছে, সো তাদের কাজটাও অফ রয়েছে। বেশিরভাগ ক্লায়েন্টই ইউএসএ, কানাডা, এই জাতীয় দেশের ক্লায়েন্টগুলো আমাদের বেশি। সেই ক্ষেত্রে তারা যেহেতু বাইরে বের হতে পারছে না, সেই জন্য তাদের ওইখানেই জবের একটা ক্রাইসিসের সৃষ্টি হয়েছে। এই জন্য তারা ওইভাবে আমাদেরকে জব দিতে পারতেছে না। বায়ার আমাকে কাজ দিল, কাজ দেওয়ার পরে বললো যে এই মহামারী যাওয়ার পরে আমি তোমার সাথে
যোগাযোগ করব। এজন্য আইসিটি মন্ত্রণালয় ফ্রিল্যান্সারদের উচ্চগতির ইন্টারনেট সরবরাহ নিশ্চিত করেছে আর ব্যাংকিং লেনদেন সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করছে। সকল ফ্রিল্যান্সারদেরকে আমরা একটা ডিজিটাল আইডি কার্ডের ব্যবস্থা করব, যেন তারা তাদের পরিচয় দিতে পারেন এবং পাশাপাশি তারা অন্যান্য যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্টগুলো বিভিন্ন ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে সেগুলো পেতে পারেন। এবং ফ্রিল্যান্সারদেরকে এন্টারপ্রেনিউর বানানোর জন্য আমরা একটা বিশেষ কোর্স আমরা ডিজাইন করছি। প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশের 6.5 লাখ ফ্রিল্যান্সারদের ডিজিটাল আইডি কার্ড প্রদান করবে আইসিটি মন্ত্রণালয়। সময় সংবাদ, নাটোর। রাজধানীতে কর্মচারীদের দিয়ে স্বল্প আয়ের মানুষের জন্য বরাদ্দ টিসিবির পণ্য কেনাচ্ছেন উচ্চবিত্তরা। অনেক স্থানে মুদি দোকানিরা ভাড়া করা লোক দিয়ে পণ্য কেনাচ্ছেন। কোথাও কোথাও প্যাকেজের মাধ্যমে ক্রেতাদের ছোলা ও মিশরীয় পেঁয়াজ কিনতে ডিলাররা বাধ্য করছেন বলেও অভিযোগ উঠেছে। করোনা পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষের কেনাকাটার অন্যতম উৎস হয়ে উঠেছে টিসিবি ট্রাক। বাজারের চেয়ে কম দামে ডাল, চিনি, তেল, খেজুর, পেঁয়াজ পাচ্ছে 2.5 কোটি পরিবার। তবে জনবান্ধব এমন কর্মসূচির সুযোগ নিয়ে লোক ভাড়া করে পণ্য কেনার অভিযোগ উঠেছে। রাজধানীর মিরপুর এলাকায় গিয়ে দেখা গেছে কেয়ারটেকারদের দিয়ে দফায় দফায় পণ্য কেনাচ্ছেন ভবন মালিকরা। আমরা ফ্ল্যাটের লোকের লেগে যদি কেউ বলে উঠাই নইলে নিয়ম ভাঙার বিষয়ে কোন কোন ক্রেতা দিচ্ছেন অদ্ভুত যুক্তি। আমি আমার নিজের জন্য কিছুই নেই, আমার সাহেবের চাকরি করি সিকিউরিটি গার্ডে, সাহেবের জন্য নেগাচ্ছে হয়ে যায়। যে সাহেব তাই হলে গরিব মানুষ সেইভাবে সেই সাহেব সেই তারই জন্য তাইলে আমার সাইকেল গিফট করলাম, অভাবে পড়ে রয়েছে খাইতে দিচ্ছি, এটা গিফট করলাম অভাবে পড়ে রয়েছে। চোখের সামনে এসব অনিয়ম হলেও নির্বিকার ডিলাররা। কয়জনটা চিনে রাখবো বলেন, সবাই মাস্ক লাগা আসতেছে, আমরা যাদেরকে চিনতেছি তাদেরকে তো দিচ্ছি না। পেজ 35 টাকা কেজি আমাদের এই পেজটা, দেশি পেজ 40 টাকা কেজি, এই জন্য পেজটা চলতেছে না। চাপাইয়ে দেওয়ার কিছু নাই, আমাদেরকে বিক্রি করতে দেয়, আমরা ওইভাবেই বিক্রি করি, মানুষের বুঝে ইস্যু নাই, কেউ না নিলে তো জোর করা যাবে না। পেঁয়াজ ছোলা কিনতে বাধ্য করার ব্যাখ্যায় এই দুটি পণ্যের বরাদ্দ কমিয়ে দেওয়ার দাবি জানান তারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে চলছে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। রাজধানী প্রেস ক্লাব এলাকায় আছেন কামরুল হাসান সবুজ। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সবুজ। তামিম, টিসিবির ট্রাকে পণ্য বিক্রির খবর জানাতে আমরা এখন আছি প্রেস ক্লাবের সামনে। তবে প্রেস ক্লাবে আসার আগে আমরা বিভিন্ন এলাকা ঘুরে এসেছি, যেমন মধ্যবাড্ডা, বাড্ডা, রামপুরা এবং যে ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সামনে। তো এইসব জায়গায় কিন্তু এখন পর্যন্ত সকাল 10:30, 11:30 পর্যন্ত কোনো ট্রাক আসেনি। সেই সব জায়গায় ট্রাকের জন্য অপেক্ষা করতে দেখেছি ভোক্তাদের, এবং তাদের অভিযোগ, যেমন মধ্যবাড্ডার ওখান থেকে আমরা যেটা পেয়েছি যে প্রতিদিন ট্রাক আসে না, অর্থাৎ একদিন পর পর ট্রাক আসে। তো এই একদিন পর পর ট্রাক আসার পেছনে অবশ্য টিসিবি থেকে যৌক্তিক অবস্থান তুলে ধরা হয়েছে যে একই স্পটে আসে না, কিন্তু একটু আশেপাশে আসে, কারণ একই স্পটে আসলে একই ভোক্তা প্রতিদিন আসে। তো সেই জায়গা থেকে ট্রাকের অবস্থান একটু কম বেশি করা হয়। কিন্তু আমরা প্রেস ক্লাবে এসে ভোক্তারা যদিও কোনো ধরনের অনিয়মের অভিযোগ তুলেনি, কিন্তু যারা ডিলার তারা বলছেন যে একই ভোক্তা প্রতিদিন আসেন, অর্থাৎ তার একদিনের মধ্যে যে পণ্য নিয়ে যান, যে পণ্যগুলো, সেই পণ্যগুলো শেষ না হলে তো আসার কথা না, কিন্তু একই ভোক্তা প্রতিদিন আসে, যেটা এই মুহূর্তে কিছুটা যে পণ্যর স্বাভাবিক সরবরাহ এবং যাদের দরকার তাদের কাছে পৌঁছে দেওয়ার কিন্তু একটা প্রতিবন্ধকতা আর কারণ হতে পারে। তো সেই জায়গা থেকে এই যে একই ভোক্তার প্রতিদিন না আসার তরফ থেকে যে কথাটা আসছে ডিলারের তরফ থেকে, এটা যেমন টিসিবি দেখবে, তেমনি যারা এই অনিয়ম করছে বা নিয়ম মতো আসছেন না ডিলাররা, তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এখানে আমরা যে সময় মতো আজকে যেমন বৃষ্টি হয়েছে, যার জন্য ঢাকার যে 120টা স্পটে ট্রাক যায়, তো সেই ট্রাক লোড করার জন্য কিন্তু কিছুটা সময় হয় এবং সিরিয়ালি লোড করে, যার জন্য সকাল 10টাতে আসার কথা থাকলেও কোথাও কোথাও একটু দেরি হয়ে যায়। তো সব এর কারণে অনেক সময় ভোক্তাদের অপেক্ষা করতে হয়। তো সেই জায়গা থেকে আসলে আমরা এখন এই টিসিবির এখানে প্রেস ক্লাবের পাশে কিন্তু আমরা অনিয়মের অভিযোগ পাইনি, কিন্তু একই ভোক্তা প্রতিদিন আসেন এরকম একটা অভিযোগ পেয়েছি। তো তামিম, আমার কাছে এখান থেকেই ছিল। প্রেস ক্লাব থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ, জানাচ্ছিলেন টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের সবশেষ খবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। কর্মচারীদের দিয়ে টিসিবির পণ্য কিনছেন উচ্চবিত্তরা। অভিযোগ, মুদি দোকানিদের ভাড়া করা লোক দিয়ে পণ্য কেনার সদুত্তর নেই ডিলারদের কাছে। 1 মাস ধরে বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। মানবেতর জীবন শ্রমিক কর্মচারীদের। ক্ষতির মুখে ব্যবসায়ীরা, রাজস্ব থেকে বঞ্চিত সরকার।
এবং করোনাকালে ধান কাটায় ব্যবহৃত কৃষি যন্ত্রে কম খরচের পরও প্রচারণার অভাবে বাড়ছে না ব্যবহার। প্রয়োজন সরকারি নীতিগত সিদ্ধান্ত, বলছেন অর্থনীতিবিদরা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।